আজকে আমরা আলোচনা করছি হচ্ছে কোল্ড ওয়ারের সময়টাতে। কোল্ড ওয়ার মানে আমরা জানি যে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শুরু করে 1990 বা 91 সাল পর্যন্ত একটা কোল্ড ওয়ার চলে বা স্নায়ুযুদ্ধ চলে পুরো ওয়ার্ল্ডের। এটা পরবর্তী বর্তমান সময়ে আসলে কি ঘটছে, কিংবা পুরো ওয়ার্ল্ডে আসলে একটা ডোমিনেন্স তৈরি করে বা পুরো ওয়ার্ল্ডে নিজেদের কর্তৃত্ব স্থাপন করার জন্য আসলে বিভিন্ন দেশ বিভিন্ন রকমের চুক্তিগুলো করেছিল ওই সময়টাতে। সুতরাং এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শুরু করে একদম 90 সাল বা 91 সাল, 1990 বা 91 সাল পর্যন্ত যে সময়টুকু, এই সময়টুকুর মধ্যে আসলে অনেকগুলো চুক্তি বা ট্রিটিস বা এগ্রিমেন্ট সাইন হয়েছিল, বা এগুলো অনেকগুলো বিভিন্ন উদ্দেশ্যে সাইন করানো হয়েছিল বা করা হয়েছিল। এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় যেগুলো আসলে পুরো ওয়ার্ল্ডের যে বিশ্ব রাজনীতি সেটার উপর অনেক গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছিল, এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। একদম শুরুতে আমরা যেই ট্রিটি বা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইন্দো সোভিয়েত ট্রিটি অফ পিস। এটা মূলত খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য। এবং যেহেতু এটা সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত, মানে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল, এখানে আসলে কিছু বিষয় বোঝা খুব জরুরি। প্রথমত, এই চুক্তিটা মূলত শান্তি বা বন্ধুত্ব এবং সহযোগিতার চুক্তি নামে পরিচিত। এবং এটি অবশ্যই যেমনটা স্ক্রিনে দেখা যাচ্ছে 1971 সালে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল হচ্ছে যে দুইটি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। তার মানে দুইটা দেশ, আমার ভারত এবং সোভিয়েত ইউনিয়ন, এদের মধ্যে যে পারস্পরিক সহযোগিতা, সেই সহযোগিতা বৃদ্ধি করা ছিল এই চুক্তিটার প্রধান উদ্দেশ্য। এছাড়া এই চুক্তিটার বিভিন্ন অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক উদ্দেশ্য তো অবশ্যই ছিল। বাট এই চুক্তির গুরুত্বটা খুব বেশি, মানে আলোচনা করা খুব জরুরি। প্রথমত, এই চুক্তির যে মেইন গুরুত্ব ছিল সেটা হচ্ছে যে ভারত এবং সোভিয়েতের মৈত্রী চুক্তিটা ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ারের সময় ভারতের পররাষ্ট্র নীতি যে স্তম্ভ সেটাকে অনেক শক্তিশালী করে। অর্থাৎ ভারতের পররাষ্ট্র নীতি কি হবে, ভারত বর্তমানে কিভাবে অ্যাক্ট করছে বা ওই সময় কিভাবে অ্যাক্ট করবে, এই বিষয়গুলো অর্থাৎ ভারতের ফিউচার নির্ধারণ করছিল ওই সময়। মূলত অনেকটাই নির্ধারণ করে দিয়েছিল মূলত ওই সময়ের এই চুক্তি দিয়ে। এবং এটা ভারতকে কিছু সুবিধা দিয়েছিল, কিছু অ্যাডভান্টেজ দিয়েছিল, যেগুলো আসলে ভারতকে এখন পর্যন্ত অনেক দিক দিয়ে অনেক সুবিধা দেয়। যদি আমি বলি যে কি কি সুবিধা দিয়েছিল, যদি একটা পয়েন্ট আকারে বলি, তাহলে এক নম্বরে থাকবে হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সমর্থন আসলে ভারত পেয়েছিল বিভিন্ন ক্ষেত্রে। যেমন হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই যে সমর্থনগুলো ভারত পেয়েছিল, শুধু এইটার কারণ ছিল কিন্তু এই চুক্তিটি অনেক বড় ভূমিকা পালন করেছিল, এই যে ইন্দো সোভিয়েত ট্রিটি অফ পিস। এবং দ্বিতীয়ত, অর্থনৈতিক উন্নয়নে সহজ সহযোগিতা পেয়েছিল ভারত এবং সোভিয়েত ইউনিয়নের। ভারতের বিভিন্ন অর্থনৈতিক, সোভিয়েত ইউনিয়ন কি করেছিল ওই সময় এই চুক্তির ফলে ভারতের বিভিন্ন উন্নয়নে আসলে ইনভেস্ট করছিল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং আহ তৃতীয়ত আরেকটা লাভ হয়েছিল, সেটা হচ্ছে যে অর্থনৈতিক মঞ্চে ভারতের যে ভাবমূর্তি পুরো ওয়ার্ল্ডের কাছে সেটা অনেক বেশি উজ্জ্বল হয়েছিল, কারণ সোভিয়েত ইউনিয়নের সাথে তার মিত্রতার সম্পর্ক, যেহেতু সোভিয়েত ইউনিয়ন ওই সময় খুবই গ্রোয়িং একটা পাওয়ার। সুতরাং এই ধরনের ট্রিটি যেটা সোভিয়েত ইউনিয়নের সাথে ভারতের হয়েছিল, এটা ভারতকে আসলে পুরো বিশ্বে একটা ভালো ইমেজ ক্রিয়েট করাতে সাহায্য করেছে। আশা করি সোভিয়েত ইউনিয়নের ট্রিটি অফ পিস, সোভিয়েত ইন্দো সোভিয়েত যে ট্রিটি অফ পিস, সেটা নিয়ে আমাদের যথেষ্ট আলোচনা হয়েছে, কনসেপ্টটুকু অন্তত ক্লিয়ার হয়েছে ইন্ট্রোডাকশনটা। এবার আসি দ্বিতীয় যে চুক্তি, সেটা আসি প্যারিস পিস অ্যাকর্ডস, বা হচ্ছে যেটাকে বলে প্যারিস শান্তি চুক্তি। এই শান্তি চুক্তিটা মূলত, যেহেতু এটা শান্তি চুক্তি, অবশ্যই কোনো কিছুর অবসানের জন্য বা কোনো শান্তির জন্য মূলত এটা করা হয়েছিল। এটা মূলত ভিয়েতনাম যে যুদ্ধ, সেই ভিয়েতনাম যুদ্ধের অবসানের জন্য এই চুক্তিটা করা হয়েছিল, এই জন্য একে ভিয়েতনাম যুদ্ধের অবসান চুক্তিও বলা হয়। এবং এটি করা হয়েছিল 1973 সালে জানুয়ারি মাসের দিকে। এবং আহ এই চুক্তিটা হয় হচ্ছে উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম, মার্কিন যুক্তরাষ্ট্র এবং লাওসের মধ্যে। উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম, মার্কিন যুক্তরাষ্ট্র এবং লাওসের মধ্যে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। মূলত এই চুক্তিটা আর ফলাফল গুলো জানা আমাদের একটু বোঝাটা জরুরি। মূলত এই চুক্তির ফলাফল মূলত চারটা ছিল মেইনলি। প্রথম যে ইম্পর্টেন্ট ফলাফলটা ছিল বা ইম্প্যাক্টটা ছিল এই চুক্তি, সেটা হচ্ছে যে ভিয়েতনাম যুদ্ধের অবসানটা হয়। যেহেতু মেইন উদ্দেশ্যই ছিল এই চুক্তিটা ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটানো, সুতরাং এটা ঘটে যায়। দ্বিতীয় যেটা হচ্ছে লাভ হয়েছিল বা ফলাফল ঘটেছিল এই চুক্তি, সেটা হচ্ছে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হয়। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এই চুক্তির ফলে ভিয়েতনাম থেকে তাদের সকল সেনা প্রত্যাহার করে নেয়। এবং তৃতীয় হচ্ছে বিভিন্ন কোয়ালিশন সরকার, বিভিন্ন না মানে কোয়ালিশন সরকার গঠন করা হয়। অর্থাৎ দক্ষিণ ভিয়েতনামে একটি কোয়ালিশন সরকার গঠন করা হয়। কোয়ালিশন সরকার দক্ষিণ ভিয়েতনামে কিভাবে হলো সেগুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। বন্দি প্রত্যাবর্তন হয় এই চুক্তির মাধ্যমে, অর্থাৎ যুদ্ধ বন্দি যারা রয়েছে তার উভয় পক্ষের মধ্যে বিনিময় হয়েছিল এই যুদ্ধ, এই চুক্তির মাধ্যমে। সুতরাং এই যে প্যারিস শান্তি চুক্তি, যেটা ভিয়েতনাম ওয়ার থামানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল, সেটা মূলত ভিয়েতনাম ওয়ার থামানো ছাড়াও আরো অনেকগুলো উপকার করেছিল, অনেকগুলো এর ফলাফল, ভালো ভালো ফলাফল ছিল। তার মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার, কোয়ালিশন সরকার গঠন এবং বন্দি প্রত্যাবর্তন, এই তিনটা বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপরে যে চুক্তি নিয়ে আমরা আলোচনা করবো সেটা খুবই ইম্পর্টেন্ট, বর্তমান সময়ে এটার বিভিন্ন সময় চর্চা থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, যাকে সংক্ষেপে এনপিটি বলা হয়।
বাংলা যদি বলি সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি। কারণ পারমাণবিক অস্ত্র যেন খুব বেশি বিস্তার না হয় সেটা নিয়ে এই চুক্তিটা করা হয়েছিল, এবং এখানে স্বাক্ষরকারী দেশ ওই সময় 191টি দেশ ছিল। তার মানে বিশ্বের বেশিরভাগ দেশই আসলে চিন্তা করেছিল ওই সময়টাতে যে আমাদের নিউক্লিয়ার ওয়েপন বা নিউক্লিয়ার যে অস্ত্রগুলো সেগুলো যেন বিস্তার রোধ না করে, কারণ এটা বিস্তার রোধ করা সকলের জন্য হুমকি স্বরূপ, পুরো বিশ্বের জন্য এটা হুমকি স্বরূপ। এবং এখানে স্বাক্ষর করেনি কয়েকটা ইম্পর্টেন্ট দেশ, যেই দেশগুলো আসলে বর্তমান সময়ে আমাদের জন্য ইম্পর্টেন্ট বাংলাদেশ হিসেবে। সেটা যেগুলো যদি বলতে হয় সেটা হচ্ছে যে ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং দক্ষিণ সুদান। এই চারটা দেশ আসলে স্বাক্ষর করে নাই ওই সময়টাতে, তাদেরকে ইনভাইট করা হয়েছিল স্বাক্ষর করার জন্য। এবং উত্তর কোরিয়া যদিও স্বাক্ষর করেছিল, কিন্তু 2003 সালে উত্তর কোরিয়া এই যে ট্রিটি, সেই ট্রিটি থেকে নিজেদেরকে মানে প্রত্যাহার করে নেয়, উইথড্র করে নেয় ট্রিটিটা। তো খেয়াল করি 1968 সালে যদিও এই ট্রিটি স্বাক্ষর করেছিল উত্তর কোরিয়া, বাট 2003 সালে এসে তারা রিয়েলাইজ করে এই ট্রিটির কারণে তারা আসলে তাদের নিউক্লিয়ার ওয়েপনের যে শক্তি সেটাকে হয়তো খুব বেশি শক্তিশালী করতে পারছে না, হয়তো মাঝে মাঝে তাদেরকে এইটা সমস্যা হয়তো ফেলতে পারে। এই জন্য 2003 সালে তারা এখান থেকে বের হয়ে আসে। এবং বাংলাদেশ স্বাক্ষর করেছিল এটাতে 1979 সালের দিকে, যদিও বাংলাদেশের স্বাক্ষর করা না করা নিয়ে খুব বেশি ইম্পর্টেন্ট কোনো কিছু এখানে ছিল না। এই চুক্তির পর্যালোচনা হয়, তার মানে প্রতি 5 বছর অন্তর অন্তর এই চুক্তির মধ্যে কি কি মডিফিকেশন দরকার, বা কোন কোন দেশকে আসলে স্বাক্ষর করা দরকার, বা কোনো দেশ বের হতে চায় কিনা, এগুলো নিয়ে প্রতি 5 বছর পর পর আলোচনা হয় বা পর্যালোচনা হয়। এই চুক্তির যে বিষয়বস্তুগুলো ছিল সেই বিষয়বস্তুগুলোকে যদি ইন সামারি বলি, সেহেতু বলা যায় যে পারমাণবিক যে অস্ত্রধারী যে দেশগুলো রয়েছে সেগুলো পারমাণবিক অস্ত্রহীন যে দেশের কাছে পারমাণবিক অস্ত্র বিক্রি বা অস্ত্র তৈরিতে সাহায্য করতে পারবে না। তার মানে কোন দেশ যার কাছে পারমাণবিক শক্তি আছে তারা চাইলেও অন্য একটা দেশকে সাহায্য করতে পারবে না যাদের কাছে পারমাণবিক শক্তি নাই। সাহায্য করলে তো সমস্যা, সাহায্য করলে তো সবার কাছে তাহলে পারমাণবিক শক্তি আস্তে ধীরে চলে যাবে। এখন যদি আসলে ইউএসএ ইউক্রেনকে পারমাণবিক শক্তি ডেভেলপ করে সাহায্য করে তাহলে তো সমস্যা। সুতরাং সবাই সেভাবে পারমাণবিক শক্তি চলে যেত যদি এটা করা হতো। সুতরাং এটা একটা অনেক বড় বিষয়বস্তু ছিল এই চুক্তির। দ্বিতীয়ত ছিল যে নিজেদের পারমাণবিক যে অস্ত্র সেগুলোকে কমিয়ে আনতে হবে, যদিও এটা বেশিরভাগ মানুষই মানে বেশিরভাগ মানে দেশই মানে না, বাট এটাকে কমিয়ে আনতে হবে, এটা এই চুক্তির অন্যতম বিষয়। আর পারমাণবিক অস্ত্র দেশ সামরিক পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না। তার মানে যারা ইতোমধ্যে ওই চুক্তির আগ পর্যন্ত 1968 সালের আগ পর্যন্ত পারমাণবিক কোন অস্ত্র তৈরি করে ফেলেছে তারা আর বাড়াতে পারবে না, বাট তারা কমাতে পারবে বা কমিয়ে আনবে। এখন পর্যন্ত তখন পর্যন্ত যারা আসলে পারমাণবিক শক্তি ওরকম কিছু বানায় নাই তারা আর বানাতে পারবে না, যারা এই চুক্তি স্বাক্ষর করবে। তো এই জন্যই আসলে মানে অনেক সময় বলা হয়ে থাকে, প্রশ্ন হয়ে থাকে যে আসলে চাইলেই তো বাংলাদেশ বা অন্যান্য দেশগুলোর পারমাণবিক শক্তি ডেভেলপ করতে পারে বা বেশি সামরিক দিকে উন্নত করতে পারে, বাট এই ধরনের বিভিন্ন চুক্তির কারণে তারা করতে পারে না, বা করলে তাদের মানে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। কারণ একটা ইফেক্ট আছে, সেগুলো ইফেক্ট নিয়ে আমরা কাজ মানে পড়াশোনা করবো যে বা আলোচনা করবো যে নেইবারহুড টাইপের রয়েছে, যেটার কারণে আসলে একটা দেশ যদি পারমাণবিক ভাবে শক্তির দিক দিয়ে বা সামরিক দিক দিয়ে উন্নত হয়ে যায়, পাশাপাশি যে তার প্রতিবেশী দেশগুলো সেগুলো একটু সমস্যার মধ্যেই পড়ে যায়, আতঙ্কের মধ্যে পড়ে যায়। তো এই বিষয়গুলো আসলে এইগুলোর কারণে আসলে বিভিন্ন সময় এই কাজগুলো করতে পারে না বিভিন্ন দেশ। এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে মূলত পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থাকবে, এটা ওখানে বলা হচ্ছিল। তো যদিও শান্তিপূর্ণ উদ্দেশ্যে কখনোই পারমাণবিক শক্তি তো নর্মালি ব্যবহার করা হয়ে থাকে না। আশা করি এটা নিয়ে আমাদের ইনাফ আলোচনা হয়েছে। আমরা নেক্সট ইম্পর্টেন্ট আমাদের যে ট্রিটি চলে যাই, সেটা হচ্ছে এন্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি। এটা 1972 সালে আসলে স্বাক্ষরিত হয়েছে। মিসাইল ট্রিটিটাকে এবং এটা এর উদ্দেশ্যটা আসলে কিছুটা আগের যে আমরা আলোচনা করলাম সেটার মতনই, পারমাণবিক অস্ত্র বা কমিয়ে আনতে হবে এই ধরনের উদ্দেশ্য। বাট এটাকে স্পেসিফিক যদি বলতে চাই, যে এর মূল উদ্দেশ্য ছিল যে পারমাণবিক নিশ্চিত ধ্বংসের নীতি যেমন রয়েছে সেই নীতিগুলো বজায় রাখা, পারমাণবিক যুদ্ধে ঝুঁকি কমিয়ে আনা। তার মানে যেগুলো ঝুঁকি রয়েছে ওই সময় ওই ঝুঁকিগুলো যাতে কমিয়ে আনা যায়, এই চুক্তির একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল এটা। যদিও এই ধরনের সামরিক যে চুক্তিগুলো হয়, সামরিক টাইপের চুক্তিগুলো হয়, প্রত্যেকটারই মানে ঘুরে ফিরে একই কথাবার্তা থাকে যে ঝুঁকি কমিয়ে আনবে। আচ্ছা, এই চুক্তিকে যদি বলি যে এই চুক্তিতে কারা কারা সাইন করেছিল বা কারা পক্ষ ছিল এই চুক্তির, এই চুক্তির পক্ষ ছিল সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র। কারণ এই দুইটা রাষ্ট্রই ওই এই দুইটা দেশই হচ্ছে ওই স্নায়ুযুদ্ধের সময় মেইনলি তাদের নিজেদের সক্ষমতা পড়ার চেষ্টা করেছিল, তাদের সক্ষমতা জাহির করার চেষ্টা করেছিল, এবং তাদেরকে দেখে অন্যান্য কান্ট্রি গুলো এই কাজটা করা শুরু করেছে। সুতরাং এই দুটো কান্ট্রি যখন আসলে এই ধরনের ট্রিটি সাইন করে, তার মানে বোঝায় যে বাকি কান্ট্রি গুলো তখন একটু হলেও পিছপা হবে। তো তারা আসলে চুক্তি স্বাক্ষর করে। বাট এই চুক্তি 30 বছর কার্যকর ছিল। সমস্যা হলো যুক্তরাষ্ট্র এবিএম চুক্তি থেকে চলে যায় 2002 সালে। তার মানে 30 বছর কার্যকর হওয়ার কথা ছিল, বাট 30 বছর কার্যকর হয় নাই। মোটামুটি হচ্ছে 2002 সালেই বের হয়ে আসে, না 30 বছর কার্যকর হয়ে গিয়েছে আসলে। কারণ 1972 সাল থেকে 2002
30 বছর কার্যকর হয়ে গেছে। সুতরাং 30 বছর পরেই যুক্তরাষ্ট্র 2002 সালে এই চুক্তি থেকে বের হয়ে আসে। এবং এই চুক্তির মূল বিষয়বস্তু ছিল হচ্ছে এবিএম সিস্টেমের সংখ্যা সীমাবদ্ধ রাখা। এবিএম সিস্টেম মিনস এন্টি ব্যালিস্টিক মিসাইল, এগুলো সীমাবদ্ধ রাখা এবং প্রতিটি দেশের জন্য 2টি এবিএম স্থাপনার অনুমতি দেওয়া। তার মানে সীমাবদ্ধ রাখা মানে কতটুকু পর্যন্ত সীমাবদ্ধ রাখা, এটাও এক্স্যাক্টলি ফিক্স করে বলা হয়েছে যে এই ট্রিটির মধ্যে যে প্রত্যেকটা দেশ আর সর্বোচ্চ 2টা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল রাখতে পারবে, এর বেশি রাখতে পারবে না। এবং আহ, এবং এখানকার আরেকটা বিষয় বলা হয়েছিল, সেটা হচ্ছে যে আক্রমণাত্মক অস্ত্রের উপর স্থগিত আদেশ জারি করা হয়েছিল, অর্থাৎ আইসিবিএম এবং এসএলবিএম এর সংখ্যা স্থির রাখতে হবে, বাড়ানো যাবে না, বা নতুন আইসিবিএম এসএলবিএম এগুলো স্থাপন করা না। তার মানে যদি ইন সামারি বলি, এটা মূলত এন্টি ব্যালিস্টিক যে মিসাইল গুলো রয়েছে, যেগুলো আসলে ব্যালিস্টিক মিসাইল গুলোকে ধ্বংস করতে পারে, এই ধরনের মিসাইল গুলো সংখ্যা বৃদ্ধি করবে এবং যদি রাখতেই হয় 2টার বেশি রাখা যাবে না। এইটাই হচ্ছে সীমাবদ্ধতা, মেইন কনসেপ্ট এবিএম এর বা এন্টি মিসাইল এর এবং এই ট্রিটির। এখানে আইসিবিএম একটা টার্ম নিলাম, এসএলবিএম একটা টার্ম নিলাম। এই টার্মটা জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আইসিবিএম হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, আর এসএলবিএম হচ্ছে সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। নাম শুনে বুঝতে পারতেছি, যেটা সাবমেরিন, যেটা মানে যে ব্যালিস্টিক মিসাইলটা লঞ্চ করবে সেটা হচ্ছে এসএলবিএম, আর যেটা হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সেটা মূলত কন্টিনেন্টের মধ্যেই করবে, এটা মূলত সাবমেরিন এমন কোনো বিষয় আসে। এরপরে যেই ট্রিটিতে যাব আমরা, সেইটা একটা সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তার আগে আগের ট্রিটিতে একটা বিষয় বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে এটা যেহেতু 30 বছর অতিক্রম করে গিয়েছে, স্নায়ুযুদ্ধের সময়টাতে এই ট্রিটিটা খুবই ইম্পর্টেন্ট। আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় স্নায়ুযুদ্ধের সময়কার যেই ট্রিটি গুলো, যেগুলো অনেক রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং বর্তমানেও কিছু প্রভাব তার রয়েছে, সুতরাং এটা তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সল্ট ওয়ান, যেটা 1972 সালে স্বাক্ষরিত হয়েছিল, এবং সল্ট ওয়ান এর সাথে সল্ট টু, সল্ট থ্রি, সরি সল্ট থ্রি তো নাই, সল্ট ওয়ান এর সাথে সল্ট টু আছে। আমরা সল্ট ওয়ান আলোচনা করার সাথে সাথে সল্ট টু আলোচনা করে ফেলবো। সল্ট ওয়ান, এই ট্রিটিটা কি? সল্ট, এটাকে যদি একটু আমরা হচ্ছে যে একটু ঠিকঠাক ভাবে বলি, মানে পুরো অংশটাই যদি বলি, তাহলে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স। তাহলে নাম শুনে বুঝতে পারতেছি আর্মস কে লিমিট করা হবে এবং এটা নিয়ে ডিসকাশন করা হবে, যেমনটা আমরা স্লাইডে দেখতে পাচ্ছি। ডিসকাশন করা হবে আর্মস কিভাবে লিমিট করা যায়, কিভাবে আসলে আগ্নেয়াস্ত্রগুলো কমানো যায়। তো এই নাম শুনেই এই ট্রিটির মেইন কনসেপ্ট আমাদের বোঝার কথা। এই চুক্তিতে বলা হয় যে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন উভয়ই অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম সীমিত করবে। তার মানে এর ঠিক আগের যে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি নিয়ে আমরা আলোচনা করলাম, সেটাকে যেন আরো জোরদার করা যায়, বা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল যাতে সীমাবদ্ধ করা যায় বা সীমিত করা যায়, সেটার জন্য কিন্তু সল্ট ওয়ান এসেছিল, বা সল্ট ওয়ান চুক্তি হয়েছিল। এবং উভয় দেশই 100টি আক্রমণাত্মক অস্ত্র এবং 100টি প্রতিরক্ষা অস্ত্র রাখতে পারবে। তার মানে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটিতে বলা হয়েছিল যে কোনো দেশ 2টার বেশি রাখতে পারবে না। তারপরে সল্ট ওয়ানে বলা হলো যে প্রত্যেকটা দেশ আক্রমণাত্মক এবং প্রতিরক্ষা যেটাই হোক 100টার বেশি রাখতে পারবে না। ওকে, এবার সে সল্ট টু তে। সল্ট টুটা কি? আপডেট ভার্সন অবশ্যই সল্ট ওয়ানের। তাহলে সল্ট টু যেটা, সেটা হচ্ছে মূলত স্বাক্ষরিত হয়, এটা যেহেতু সল্ট ওয়ান যেহেতু 1972 সালে, সল্ট টু স্বাক্ষরিত 1979 সালের দিকে। এবং সল্ট টুটা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন উভয়ই মূলত এখানে আসলে স্বাক্ষর করে। এবং আইবিএম বা ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এর সংখ্যা 2250, এবং এসএলবিএম বা হচ্ছে সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল এর সংখ্যা 2400-এর মধ্যে রাখতে সম্মত। তাহলে সল্ট ওয়ানে যেখানে বলতেছিল 100-র বেশি রাখা যাবে না, সেখানে এটা বাড়িয়ে 2200, 2400 এই পর্যায়ে চলে গিয়েছিল। তার মানে নিজেদের স্বার্থ করতেছিল এবং বলতেছিল যে আমি যেহেতু রাখতেছি তাহলে সেও রাখবে। এই বিষয়টা কিছুটা এরকম, মানে তুমি রাখবা তাহলে আমিও রাখবো, তুমি রাখবা তাহলে আমিও রাখবো। এভাবে করে তারা আসলে নিজের সক্ষমতা বৃদ্ধি করতেছিল। এই যে বৃদ্ধি করার, যে সক্ষমতা বৃদ্ধি করার বিষয়টা এবং দেখানোর বিষয়টাই কিন্তু কোল্ড ওয়ারের মেইন কনসেপ্ট। কোল্ড ওয়ার এই বিষয়গুলো, এই কনসেপ্ট গুলো বা এই ট্রিটি গুলোর মাধ্যমে কিন্তু কোল্ড ওয়ার আসলে অনেক বেশি লেন্দি হয় একটা পর্যায়ে। এবং যদিও সল্ট টু এটা মোস্ট ইন্টারেস্টিং বিষয়, এটা আসলে মার্কিন সিনেটে অনুমোদনই পায় নাই। সুতরাং সল্ট টুটা হচ্ছে এমন একটা বিষয় ছিল, এমন একটা ট্রিটি ছিল যেটা মার্কিন সিনেটে অনুমোদন দেওয়া হয় নাই। নেক্সট যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে স্টার্ট ওয়ান, এবং এটার সাথে অবশ্যই স্টার্ট টু নিয়ে আমরা আলোচনা করে ফেলবো। এখানে নিয়ম একটা বিষয় আছে, বাট স্টার্ট ওয়ানটা নিয়ে আমরা মেইনলি প্রথমে আলোচনা করবো। স্টার্ট ওয়ানটা কি? স্টার্ট। সুতরাং এটা কিছু কি স্টার্ট করে না, একটু বিস্তারিত চাই। এটার মেয়াদ ছিল 18 বছর এবং এটা স্বাক্ষরিত হয়েছিল
91 সালে, তার মানে বুঝতে পারতেছি একদমই স্নায়ুযুদ্ধের শেষের দিকে, যখন স্নায়ুযুদ্ধ প্রায় শেষ বলেই চলে, ওই সময়টাতে স্বাক্ষরিত হয়েছিল এটা। তার মানে স্নায়ুযুদ্ধ শেষ করতে এটার অনেক বড় ভূমিকা রয়েছে। এবং এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন দুই দেশের মধ্যে, উভয় দেশ আইসিবিএম, ইন্টারন্যাশনাল মানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক যে মিসাইল, এটা 1600-এর মধ্যে রাখতে পারবে, এবং নিউক্লিয়ার ওয়ারহেডস এর সংখ্যা 6000-এর মধ্যে রাখতে পারবে, এই সিদ্ধান্ত উপনীত হয়। স্টার ওয়ান এটাতে কি করা হয়, যে লিমিটেশন দিয়ে দেওয়া হয়, বাধা দিয়ে দেওয়া হয় যে তুমি ওয়ারহেডস এর বেশি রাখতে পারবে না, 6000-এর বেশি রাখতে পারবে না, তুমি হচ্ছে 1600-এর বেশি আইসিবিএম রাখতে পারবে না। সো এটা হচ্ছে স্টার্ট ওয়ান, যে আমাদের ট্রিটি বা এগ্রিমেন্ট আছে সেটা। এবার হচ্ছে স্টার টু, তার মানে স্টার ওয়ানের আপডেটেড ভার্সন। এখানে অবশ্যই ওরকম কিছু বাড়ানো হয়। কি বাড়ানো হয় এখানে, মূলত ঠিক স্টার ওয়ানটা নেওয়া হয়েছিল 1991 সালে, স্টার টুটা 1993 সালে নেওয়া হয়েছিল। খেয়াল করি 1993 সালের মধ্যে কিন্তু স্নায়ুযুদ্ধ অতদিন শেষ হয়ে গিয়েছে। মানে 1993 সালে যেহেতু চুক্তি নেওয়া হয়েছে, তার মানে এটাই বোঝায় যে স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পরেও এর প্রভাবটা বিদ্যমান ছিল। এই জন্যই কিন্তু আরো নতুন চুক্তি স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পরেও নিতে হয়েছে। এবং স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পরে এটা কার্যকর, যদিও মানে যদিও স্বাক্ষরিত হয়েছিল 1993 সালে, বাট এটা কার্যকর হয়েছিল 2000 সালে। এবং এখানে বলা হচ্ছিল যে দূরপাল্লার যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র যেগুলো রয়েছে, সেগুলো 10 বছরের মধ্যেই 2/3 করে হ্রাস করতে হবে, এবং পারমাণবিক যে ওয়ারহেডের সংখ্যা সেটা 3500-এর মধ্যে কমিয়ে আনতে হবে। খেয়াল করে স্টার্ট ওয়ান বলতেছিল কি, পারমাণবিক যে ওয়ারহেড সেটাকে 6000-এর মধ্যে রাখতে পারি, কিন্তু স্টার টু তে আপডেট করে বলতেছে, স্টার টু তে, যে এখানে 3500-এর মধ্যে warhead নামায় আনতে হবে, এর বেশি আমি রাখতে পারবো না। এবং পারমাণবিক যে ক্ষেপণাস্ত্র দূরপাল্লার, অর্থাৎ এন্টি ব্যালিস্টিক যে মিসাইল গুলো, সেগুলোকে আমাকে 2/3 কমায় আনতে হবে 10 বছর, 1993 থেকে 2002 সালের মধ্যে কমায় আনতে হবে। তবে 2002 সালে রাশিয়া স্টার টু ত্যাগ করে। 2002 সালে খেয়াল করি, একটা ট্রিটিতে ত্যাগ করেছিল, 30 বছর পরে আরেকটা ট্রিটিতে রাশিয়া ত্যাগ করলো, ঠিক 18 বছর পরে বা 10 বছর পরে। তো এই যে বিষয়গুলো, স্নায়ুযুদ্ধের বিষয়গুলোর উপর এটা খুবই প্রভাব থাকে। আমরা আস্তে ধীরে এগুলো নিয়ে আলোচনা করব। এরপর নিউ স্টার্ট চুক্তি রয়েছে, বাট সেটা আমরা আজকে আলোচনা করছি না, এটার জন্য অন্য আলাদা মানে আলাদা বড় ডিসকাশন দরকার আছে। আমরা আজকে নেক্সট যে আলোচনা যাবো সেটা হচ্ছে লাস্ট আলোচনা আজকের জন্য, সিগনিফিকেন্স এবং ইম্পর্টেন্ট কি, ইম্প্যাক্ট গুলো কি ছিল, যদিও আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। আর যদি হচ্ছে আহ একটা টু দ্য পয়েন্ট আলোচনা করতে, সেটা হচ্ছে যে এই ট্রিটি গুলো, টেনশন গুলো বা বিভিন্ন ধরনের কনফ্লিক্ট গুলোর মধ্যে, নিজেদের মধ্যে যে কনফ্লিক্ট গুলো ছিল বিভিন্ন কান্ট্রি গুলোর মধ্যে, সেগুলোকে একটু রিডিউস করতে পারছো বা রিডিউস করার দিকে নিয়ে যাচ্ছিল, এটা মনে হয়। বাট বেশিরভাগ সময় দেখা যায় যে এটা আসলে মনে হলেও ট্রিটি গুলো কি হয়, ট্রিটি গুলোতে বলা হয় যে তুমি এইটুকু রাখবা, আমি এইটুকু রাখতে পারবো, বাট যখন যে কোনো একজন ব্রেক করে আরেকজন ব্রেক করা শুরু করে। সুতরাং এই জিনিসটা দিন শেষে কোনো প্রপার ইম্প্যাক্টফুল কোনো কিছু নিয়ে আসে না। বাট সাময়িকভাবে লং টার্মে না হলেও শর্ট টার্মে টেনশনটা কিছুটা রিডিউস করে দুই কান্ট্রি বা মাল্টিপল কান্ট্রিজ মধ্যে। এবং নিউক্লিয়ার যে আর্মস, সেই আর্মস এর কন্ট্রোলটা যদি বলি, সেটা বর্তমান সময়ে আর্মস অনেক কন্ট্রোলড অবস্থায় কিছু হলেও আছে, পুরোপুরি নাই। এটার উপর অন্যতম বড় ভূমিকা হচ্ছে এই আমাদের বিভিন্ন ধরনের চুক্তিগুলো, বিভিন্ন সময় সময় যে চুক্তিগুলো হয়েছিল, কারণ না হলে বর্তমান প্রায় কম বেশি সব কান্ট্রির কাছে থাকতো। কারণ এই চুক্তিগুলোর কারণে প্রত্যেকটা কান্ট্রি আসলে চাইলেও অন্য অন্য কান্ট্রিকে হেল্প করতে পারে না, তাদের অ্যালাইস গুলোকে হেল্প করে এই শক্তি দিয়ে দিতে পারে না, বা এই ধরনের শক্তিতে হেল্প করতে পারে না। এরপর ডিপ্লোম্যাটিক কোঅপারেশন গুলো তৈরি হয়েছে এই ত্রুটিগুলোর কারণে, এবং লং টার্ম ইনফ্লুয়েন্স গুলো তৈরি হয়েছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল, যে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স আছে, যেগুলো কোল্ড ওয়ারের ট্রিটি গুলো নেওয়া হয়েছে। যদিও ম্যাক্সিমাম ট্রিটির মেয়াদ শেষ, ম্যাক্সিমাম ট্রিটি থেকে সবাই বের হয়ে গিয়েছে, মানে এখন কিছুই নেই। বাট ওই সময়ের যে ডিসকাশন গুলো, ওই সময়ের যে মোটিভস গুলো, সেগুলো এখনো টিকে আছে। এবং ওয়ার্ল্ডের প্রত্যেকটা পার্সপেক্টিভ, প্রত্যেকটা বিষয় জাস্ট রিভিলেটিভ, মানে ফরেন পলিসির বিষয়গুলো জাস্ট রিভিলেটিভ অ্যাপ্রোচ হয়। দেখা যায় যে 30 বছর আগে যা হয়েছিল, ঠিক সেই জিনিসটা 30 বছর পরে হচ্ছে, একই ধাঁচে না হলেও হয়তো অন্য কোনো ধাঁচে। এরই মাধ্যমে আমাদের আজকের যে ডিসকাশন সেটা হয়ে গেল। পরবর্তী দিন